রাতে ঘুমানোর সময় আমার স্ত্রী যখন আমার বুকের উপর এসে শুয়ে পড়ল, তখন আমি বেশ বিরক্তি নিয়ে ওকে ধাক্কা দিয়ে বললাম, সারাদিন কাজ করে রাতে তোমার জন্য একটু শান্তিতে ঘুমোতেও পারি না। কণিকা মুখ কালো করে বলল, তুমি তো জানো আমি তোমার বুকে ছাড়া ঘুমোতে পারি না। এমন ন্যাকামো না করলেও তো পারো। তোমার জন্য কোনো কাজে শান্তি নেই আমার। ভালো, তবুও আমি তোমার বুকেই ঘুমোবো। তুমি মরে গিয়েও তো আমাকে মুক্তি দিতে পারো। রোজ রোজ এমন অশান্তি আমার আর সহ্য হয় না। এমন একটা বস্তা গায়ের উপর থাকলে কি কেউ ঘুমোতে পারে? বউ আদরি গলায় বলল, আমি তো শুধু রাতের বেলাতেই বুকে ঘুমোই, আর তো কখনো জ্বালাতন করি না। তোমার মতো নির্লজ্জ মেয়ে আমি আর একটাও দেখিনি। আমার মাথা ব্যথা করছে, একটু হাত বুলিয়ে দাও। কথাটা বলে আমার হাতটা নিয়ে ওর কপালের উপর রাখলো। গেল আমার মাথা গরম হয়ে। আমি প্রচন্ড রকমের বকাঝকা করতে লাগলাম। শেষে রুম থেকে বের হয়ে গেলাম। সকাল 8টায় ঘুম ভেঙে দেখলাম মিতা আমার বুকের উপরেই ঘুমিয়ে আছে। গেল মাথাটা গরম হয়ে। আবারও ধাক্কা মেরে তুলে দিলাম। কণিকা উঠে বসে গেল। আমি বললাম, তোমার লজ্জা শরম বলতে কিছু নেই? এরকম কেন তুমি? এত কথা বলার পরও আমার কাছে এসে গায়ের উপর শুয়ে থাকলে? কণিকা চুপ করে থেকে বলল, করবোটা কি? তোমার বুক ছাড়া আমার ঘুম আসছে না। আমি রাগান্বিত হয়ে বললাম, ন্যাকামো বন্ধ করো। তোমার ন্যাকামো আমার আর ভালো লাগে না। কণিকা মুখ কালো করে বলল, ন্যাকামো করার কি আছে? তুমি আমার স্বামী, আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি। আমি রাগ দেখিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুমে দাঁড়িয়ে ভাবলাম, আপনারা নিশ্চয়ই ভাবছেন স্ত্রী বুকের উপর ঘুম হলে আমি এত বিরক্ত কেন হই। আমার অন্য একটা মেয়ের সাথে রিলেশন আছে। আমি কিছুতেই স্ত্রীকে বলতে পারি না। এমন বেহায়া মেয়ে আমি খুব কম দেখেছি। ওর জন্য রাতে মিতার সাথে তেমন কথা বলতে পারি না। ঘুমোতে এলে আমাকে ধরে রাখে। একটা মেসেজ আদান প্রদান করব, সেটাও হয়ে ওঠে না। সবসময় লেগে থাকে। এমনকি গায়ে হাত তুলেও ওর এই স্বভাব পরিবর্তন করতে পারিনি। আসলে ওকে আমার এখন ভালো লাগে না। পরদিন অফিস শেষ করে তাড়াহুড়ো করে আমার গার্লফ্রেন্ড মিতাকে নিয়ে দুদিনের জন্য কক্সবাজারে বেড়াতে গেলাম। বাড়িতে বউকে কিছুই বলিনি। দুজনেই পাশাপাশি হোটেলে হেলান দিয়ে বসে আছি। সুখ দুঃখের কথা বলছি। মিতা আমার হাত ধরে বলল, তুমি আমাকে কখন বিয়ে করবে? খুব তাড়াতাড়ি হবে। আপরটা বিদায় করে তারপর বিয়ে করব, না হলে শান্তি হবে না। সারাক্ষণ জ্বালাতন করবে। কথা বলার মাঝে বউয়ের ফোন চলে আসলো। 3বার কেটে দেওয়ার পরও রিং হচ্ছে। বিরক্ত হয়ে ফোনটা রিসিভ করে বললাম, কেন ফোন করছো? কি সমস্যা তোমার? বউ একটা অট্টহাসি দিয়ে বলল, তুমি পাশে না থাকলে এই জগৎটাই আমার কেমন জানি অন্ধকার মনে হয়। আজকে 2 দিন হলো বাসায় আসছো না। কি হয়েছে তোমার? মন খারাপ? আমি কোনো জবাব দিলাম না। চুপ করে শুনে যাচ্ছি। তুমি বাসায় চলে এসো। আমি তোমার হাত পা টিপে দিব, খুব আদর করব, কপাল টিপে দিব। প্লিজ লক্ষ্মী, চলে এসো। আমি কোনো কথা না বলে ফোনটা কেটে দিলাম। তারপর মিতাকে বললাম, তাড়াতাড়ি রেডি হও, আমাকে অফিসে যেতে হবে। রাতের বেলা বাসায় আসলাম। আমার স্ত্রী ঘুমিয়ে আছে। আমি রুমে ঢুকে কাপড় চোপড় খুলছিলাম। দেখছি তার কোনো সারা শব্দ নেই। আস্তে করে গায়ে হাত দিয়ে বুঝলাম গা অনেক বেশি গরম হয়ে আছে। কয়েকবার ডাক দিলাম, কিন্তু কোনো সাড়া দিল না। অনেকক্ষণ ডাকাডাকির পর আমি ফ্রেশ হতে চলে গেলাম। প্রায় 10 মিনিট পর ওয়াশরুম থেকে আবার আসলাম। দেখলাম কণিকার অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। তাই ওকে নিয়ে হসপিটালে গেলাম। ডাক্তার অনেকক্ষণ চেক আপ করে বলল, ওর অবস্থা অনেক বেশি খারাপ, এক্ষুনি আইসিইউতে ভর্তি করতে হবে। কিন্তু আমি ওর জন্য এত টাকা নষ্ট করতে পারবো না। ডাক্তারকে বুঝিয়ে তাই সাধারণ মহিলা ওয়ার্ডে ভর্তি করিয়ে দিয়ে চলে গেলাম। পরদিন অফিসে এসে কণিকার সাথে গল্প জুড়ে দিলাম। মেয়েটা আমাকে ছাড়া কিছুই বুঝতে চায় না। কণিকা আমার অফিসের কলিগ। ওর হাসি মুখটা যে কোনো পুরুষকে নিজের কাছে টানতে বাধ্য। তাই আমি ওর কাছে চলে আসি সবসময়। সারাদিন বেশ ভালো কেটে গেল। সন্ধ্যাবেলায় বাড়ি এসে ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। না, আজ আর এই টেবিলে আমার পছন্দের কিছু রান্না করা নেই। মিতা রোজ সন্ধ্যা হলে আমার পছন্দের হালকা খাবার বানিয়ে দিত। তারপর নিজের হাতে খাইয়েও দিত। কণিকার সাথে রিলেশনে যাবার পর একদিন বলেছিলাম, তোমার আমাকে খাইয়ে দিতে হবে না, নাকি বিষ মিশিয়ে এভাবে খাওয়াতে এসো। মন খারাপ করে ফেলে। তারপর থেকে আর কখনো খাইয়ে দিতে দেখিনি। খাটে গিয়ে শুয়ে মিতার সাথে কথা বলতে লাগলাম। কিন্তু এখন ওর সাথে কথা বলতে ভালো লাগছে না। হঠাৎ খেয়াল করলাম মিতা তো হসপিটালে ভর্তি। মেয়েটার আর কোনো খোঁজ কেন নিলাম না? সারাদিন কোনো খোঁজ নেওয়া হয়নি। আচ্ছা, ওর কি জ্ঞান ফিরেছে, নাকি ও আর পৃথিবীতে নেই? মরে গেলেই তো আমার আর কণিকার জন্য ভালো হয়। সকালে একবার যেতে হবে হসপিটালে, দেখি কেমন আছে। এখন ঘুমিয়ে পড়ি, কিন্তু শুয়ে কোনো শান্তি পাচ্ছি না। কিছুতেই ঘুম আসছে না। আজ মিতা নেই বলে কি এমন হচ্ছে? হয়তো বুকের উপর কেউ না থাকলে ঘুম আসবে না। অভ্যাসটা খারাপ হয়ে গেছে। রাত যত বাড়ছে মিতার কথা তত বেশি মনে পড়ছে। কিছু সময় এপাশ ওপাশ করলাম, কিন্তু ঘুমোতে পারলাম না। কিছু ভালো লাগছে না। উঠে হসপিটালের দিকে রওনা দিলাম। কিন্তু হসপিটালে গিয়ে দারোয়ানের কাছে জানতে পারলাম এত রাতে মহিলা ওয়ার্ডে কোনো ছেলেকে ঢুকতে দিবে না। কিছু করার নেই বলে ডাক্তারের কাছে ওর খোঁজ নিতে গেলাম। সকালে যে মিতা নামের মেয়েটাকে ভর্তি করানো হয়েছিল তার কি অবস্থা? ডাক্তার ফাইলটা হাতে নিয়ে বলল, ওনার অবস্থা খুব খারাপ। শরীর কোনো রেসপন্স করছে না। স্যালাইনও টানতে পারছে না শরীর। আইসিইউতে না রাখলে যে কোনো সময় খারাপ কিছু হতে পারে। তাহলে আইসিইউতে রাখার ব্যবস্থা করুন। সরি স্যার, এখন আইসিইউতে কোনো সিট খালি নেই। আপনাকে অন্য কোথাও দেখতে হবে। একটা সিট খালি ছিল, যা বিকালে বুক হয়ে গেছে। ডাক্তারকে কিছু না বলে চলে এলাম সেখান থেকে বাহিরে। মিতাকে ঢাকায় নিতে গেলে এখন অনেক সময় লাগবে আর অনেক টাকা খরচ হবে। ঘড়ির দিকে তাকালাম, রাত 3টা বেজে গেল। আর কিছু না ভেবে বাড়ির দিকে রওনা দিলাম। কিন্তু বাড়ি ফিরলে মিতাকে বেশি মনে পড়তে লাগলো। বেলকনির পাশে দাঁড়ালাম। ভাবলাম মিতার জন্মদিনের সময় আমার কাছে টাকা ছিল না। অনেক চিন্তায় পড়ে গেলাম। আমি মিতাকে একটা চেন উপহার দিব বলেছিলাম। টাকা কোথায় পাবো? খুব চিন্তায় পড়ে গেলাম। তখন কণিকা ওর গলার চেন আর নগদ 10,000 টাকা দিয়ে বলেছিল, তোমার তো 20,000 টাকা লাগবে, এতে হয়তো হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ওর দিকে এক পলকে তাকিয়েছিলাম। ও মুচকি হেসে বলেছিল, তুমি চিন্তায় থাকলে আমার কষ্ট হয় অনেক। চোখে কোণে পানি জমে যাচ্ছে। আজ অনেকদিন পর মিতার সাথে কাটানো সকল মুহূর্ত মনে পড়ছে। অফিস থেকে ফিরতে মিতা আমাকে রোজ জড়িয়ে ধরতো। ওকে বলতাম, ছেলেদের শরীর লাগলে ব্যবসা করো, আমাকে এত বিরক্ত করবে না। সেদিনের পর থেকে মিতা আর আমাকে জড়িয়ে ধরতো না। সকাল হতেই হসপিটালে চলে গেলাম। আজ মিতাকে আইসিইউতে রাখবো। এখানে
এখানে না হলে অন্য কোথাও। মিতাকে ছাড়া আমি এক রাতও থাকতে পারি না। আমার সব করা কাজের জন্য মাপ চাইবো, আর কষ্ট দিব না ওকে। হসপিটালে গিয়ে জানতে পারলাম কাল রাতে একটা মেয়ে মারা গেছে। না, এটা মিতা হতে পারে না। মিতা আমাকে কথা দিয়েছিল আমাকে রেখে যাবে না, আমাকে ছাড়াও থাকতে পারে না। মিতা নিশ্চয়ই ওর কথা রাখবে, কিন্তু আমাকে ভুল প্রমাণ করে দিল। মিতার প্রাণহীন দেহটা কেমন নিষ্পাপ ভাবে ঘুমিয়ে আছে। খুব শক্ত করে ওকে জড়িয়ে ধরলাম। শেষ কবে ওকে জড়িয়ে ধরেছি মনে নেই। ওর মুখের কাছে মুখ নিয়ে বলতে লাগলাম, তুমি আমাকে ছাড়া থাকতে পারো না, তাহলে আজ থেকে কি করে থাকবে? জানো, কাল রাতে আমি তোমাকে ছাড়া ঘুমোতে পারিনি। গায়ের উপর এই বস্তাটা না থাকলে আমার ঘুম আসে না। এবার আর বলবো না তুমি বিষ মিশিয়ে মেরে ফেলতে চাও, বলো না প্লিজ। আমার খুব ক্ষুধা লেগেছে, কাল রাতে খাইনি জানো। তোমার কলিজা না খেয়ে আছে, আর তুমি নিশ্চিন্ত ভাবে কি করে ঘুমিয়ে আছো? আগে প্রতি রাতে আমার বুক ওর চোখের পানিতে ভিজে যেত। আমি যেমন কিছু বলতাম না, ওর চোখ মুছিয়ে দিতাম না। আজ আমার চোখের পানিতে ওর বুক ভিজে যাচ্ছে, কিন্তু ও চুপ করে ঘুমিয়ে আছে। সত্যি কি আমি ওকে আর ফিরে পাবো না? এভাবে বুক ফাটিয়ে কান্না করে যাচ্ছে। প্রিয় দর্শক, এখনই সাবধান হয়ে যান। আপনাদের কারো জীবনে যাতে আজকের গল্পের হিরোর মতো এই অঘটন না ঘটে, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। গল্পটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।